আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে শুধুমাত্র দলিল থাকলেই জমির মালিকানা নয়, জমির মালিকানা প্রমাণ করতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা প্রমাণ থাকতে হবে। কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা প্রমাণ থাকতে হবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিক, এই জমির মালিকানা প্রমাণের জন্য একটি ডকুমেন্টসের তৈরি হয়, সেটি হচ্ছে দলিল। আর এই দলিল হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এই ডকুমেন্টসটি দিয়ে জমির মালিক জমি বেচা বিক্রি, হস্তান্তর, দান ইত্যাদি করে থাকেন। এই দলিলটি হতে হয় সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত। সেটি হতে পারে সাব কবলা, হতে পারে দান, হতে পারে হেবা, হতে পারে হেবাবিল আওয়াজ, আওয়াজ বদল। যে কোনো উপায়ে আপনি জমির মালিকানা পেতে হলে আপনাকে কিন্তু হস্তান্তরিত সম্পত্তি যদি মালিকানা আপনি পান, সেটির মালিকানা পেতে হলে আপনার রীতিনীতি মেনে, আইন মেনে, সঠিক পদ্ধতি মেনে আপনাকে সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে একটি দলিল রেজিস্ট্রি হবে। এবং এই রেজিস্ট্রিকৃত দলিলটি বালাম বইতে, অর্থাৎ সাব রেজিস্ট্রারের যে বালাম বই, সেখানে এন্ট্রি করা থাকবে, তালিকাভুক্ত করা থাকবে। এই দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব থাকতে পারবে না। এই দলিলের মধ্যে অন্য কোনো ব্যক্তি এসে দাবি করতে পারবে না যে ওই দলিলে যে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করা হয়েছে সেখানে তার একটি অংশ রয়ে গেছে। একদম নিখুঁতভাবে একটি দলিল হবে, যে দলিলের ভিতরে আর অন্য কোনো ব্যক্তির কোনো সত্ত্ব থাকবে না। এটাই হচ্ছে সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেটি হচ্ছে দলিল। কিন্তু আজকের যে বিষয়, সে বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র দলিল থাকলেই জমির মালিকানা নয়। কাদের জন্য? তাদের জন্যই প্রযোজ্য যাদের এই দলিলের ভিতরে অন্যের শর্ত রয়ে গেছে। এই শর্ত কিভাবে থাকে দেখুন। এখন থেকে 126 বছর আগে সিএস খতিয়ানটি তৈরি হয়েছে। এই সিএস খতিয়ান হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে। এই ক্যাডাস্ট্রাল সার্ভে যখন হয়েছে, তখন আমাদের দেশে যে প্রজারা ছিল তারা দখলীয় সত্ত্বে দখলীয় স্থায়ী মালিকানা পেয়েছে। এই স্থায়ী মালিকানা পাওয়ার পরে তাদের যে সিএস খতিয়ান, এই সিএস খতিয়ানটি আমরা সবাই জানি যে রায়তি স্থিতিবান। রায়তি স্থিতিবান মানে হচ্ছে স্থায়ী মালিকানা। তাহলে সেই পূর্বকাল থেকে যিনি স্থায়ী মালিক, সেই স্থায়ী মালিকের কাছ থেকে যে সম্পত্তিটি হস্তান্তরিত হয়েছে কি হয়নি, তার প্রমাণস্বরূপ আপনাকে কিন্তু এই দলিলের সাথে ধারাবাহিক খতিয়ানগুলি কিন্তু থাকতে হবে। এখন ধারাবাহিক খতিয়ান যদি আপনার না থাকে, যদি আপনার একটি খতিয়ানের বুনিয়াদে আপনি যদি দলিল নিয়ে থাকেন এবং সেই দলিলটি যদি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হয়ে থাকে, বালাম বইতে যদি এন্ট্রি থাকে, সাব রেজিস্ট্রারের বৈধ সিল, বৈধ স্বাক্ষর দিয়ে যদি রেজিস্ট্রি করা থাকে, তাহলে এটিও কিন্তু বৈধ দলিল। কিন্তু এই দলিলে যদি সেই সিএস খতিয়ানের যে মালিকানা, সিএস খতিয়ানের যে পরবর্তী প্রজন্মের যেই শরিকরা থাকে, ওয়ারিশরা থাকে, তারা যদি কখনো জানতে পারে যে আমাদের পূর্বপুরুষরা এই সিএস খতিয়ান থেকে সম্পত্তি হস্তান্তর করে নাই, বেচা বিক্রি করে নাই, তাহলে তারা কিন্তু এই সম্পত্তি, যেই সম্পত্তির দলিল নিয়ে আপনি বসে আছেন, সেই দলিলের বিপরীতে যে তারা কিন্তু বিজ্ঞ আদালতে মকদ্দমা করার অধিকার তারা কিন্তু রাখেন।
এজন্যই রাখেন, কারণ তার পূর্বপুরুষরা হচ্ছে এই সম্পত্তির মালিক। দেখা গেছে পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ানও আছে, কিন্তু কোনো এক সময় যে কোনো কারণে ভুলবশত হয়ে থাকুক, জরিপকারকদের ভুলে হয়ে থাকুক, উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকুক, কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকুক, যে কোনো কারণে এই খতিয়ানকে অতিক্রম করে, খতিয়ানকে বাদ দিয়ে অন্য কোনো তৃতীয় ব্যক্তির নামে আরএস খতিয়ানটি হয়েছে বা বিআরএস খতিয়ানটি হয়েছে। যার নামে বিআরএস খতিয়ান হয়েছে তিনি পেশি শক্তির বলে বা যে কোনো বলে, কলে কৌশলে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে ছিলেন এবং একটিমাত্র রেকর্ড খতিয়ানের বুনিয়াদে তিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন এবং অন্য আরেকজন ব্যক্তি তিনি সেই সম্পত্তি ক্রয় করেছেন। তা তিনি যখন ক্রয় করেছেন আর একটি রেকর্ড খতিয়ানের বুনিয়াদে যখন সম্পত্তি বিক্রি হয়েছে, তাহলে সেই দলিলটিও তো সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত, বালাম বইতে এন্ট্রি করা আছে এবং সাব রেজিস্ট্রারের বৈধ সিল স্বাক্ষর দিয়েই কিন্তু স্বাক্ষরিত হয়েছে। তাহলে এখানেই কিন্তু পার্থক্য বা মতভেদ সৃষ্টি হয়েছে যে জমির যে মূল মালিক 126 বছর আগের যেই রেকর্ড খতিয়ান মূলে যিনি মালিক, যা 1940 সালে রেকর্ড খতিয়ানটি শেষ হয়েছে, সেই রেকর্ড খতিয়ানের মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় না করে, দান হিসেবে না নিয়ে, হেবা হিসেবে না নিয়ে, একটি ভুলের বশীভূততে এই সম্পত্তিটি আরেকজনের কাছে চলে গেছে। তাহলে এই দলিলটি কি টিকবে? এই দলিল কিভাবে টিকবে? কারণ আইন তো কখনো কোথাও বলে নাই যে সিএস খতিয়ানের মূলের আয়তি স্থিতিবান যারা, তারা সম্পত্তির মালিক না, তারা এই সম্পত্তি কখনো দাবি করতে পারবে না, এরকম কোনো আইনে বলা হয় নাই। আইনে বলা হয়েছে জমির মালিকানার যে চেইন, মালিকানার চেইন ঠিক রেখে জমি বিক্রি করার কথা। তো মালিকানার চেইন যদি ঠিক রাখতে হয়, তাহলে তো সে সিএস খতিয়ান থেকে আসতে হবে। শুধু দলিল থাকলেই তো আর হবে না, সিএস খতিয়ান থেকে এসে তারপরে হচ্ছে আপনার দলিল। যারা সম্পত্তি ক্রয় করে তাদের কিন্তু মালিকানার যেই ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা কিন্তু সরাসরি দলিলের সাথে সম্পৃক্ত থাকতে হবে। কিন্তু দেখা গেছে কিছু কিছু দলিল তাদের মালিকানার যে চেইন, মালিকানার যে ধারাবাহিকতা, সেটি কিন্তু দলিলের সাথে নেই। তারা একটি বা দুটি খতিয়ান মূলে সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু জমির যিনি মূল মালিক, যে কোনো কারণে তিনি এই সম্পত্তি নিয়ে আদালতে মকদ্দমা করতে পারেন নাই, যার ফলে তিনি এক পাশে রয়ে গেছেন এবং যিনি একটি আরএস খতিয়ানের মূলে অথবা বিআরএস খতিয়ানের মূলে সম্পত্তিটি ক্রয় করেছেন, তিনি দলিল মূলে সেই সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন। তাহলে মূল মালিক যিনি, তার কাছ থেকে সম্পত্তি কিন্তু হস্তান্তরিত হয় নাই, হস্তান্তরিত হয়েছে মধ্যবর্তী স্থানে যার নামে ভুল রেকর্ডটি হয়েছে যে কোনো পদ্ধতিতে, সেই ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করা। তো সেই জন্যই যার দলিল আছে তিনি সম্পত্তির মালিক, কিন্তু তার সাথে দলিলের সাথে সবচেয়ে শক্ত যে ডকুমেন্টস বা প্রমাণপত্র, সেটি হচ্ছে খতিয়ানের যে ধারাবাহিকতা, মালিকানার চেন, সেটি ঠিক থাকতে হবে। সেটি যদি ঠিক না থাকে, তাহলে যিনি জমির প্রকৃত মালিক তিনি বিজ্ঞ আদালতে তার জমি ফেরত পাওয়ার জন্য আদালতে মকদ্দমা করতে পারেন। আদালতের বিচারাধীন মামলা আদালতেরই বিচার্য বিষয়। কি করবেন আর কি করবেন না সেটি বিচারক মহোদয় কিন্তু বুঝবেন, কিন্তু তিনি অধিকার রাখেন ওই সম্পত্তি ফিরে পাবার, যেহেতু তার পূর্বপুরুষরা এই সম্পত্তি হস্তান্তর করে নাই। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।